আওয়ামী লীগের দুই নেতার সঙ্গে সার্জেই গোর সন্ধ্যেবেলায় তাদের সঙ্গে বৈঠক করেছেন, লম্বা বৈঠক, সম্ভবত তাদের সঙ্গেই নৈশভোজ করেছেন। তার মধ্যে একজন সম্ভবত জাতীয় পার্টির জিএম কাদের, যিনি 14 জোটের আওয়ামী লীগের 14 জোটের শরিক, আরেকজন সম্ভবত সাবির হোসেন চৌধুরী, যার নাম বহুল আলোচিত বাংলাদেশের রাজনীতিতে। এবং এটাও আমি জানি যে এক্ষেত্রে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পূর্ণ অনুমোদন ছিল। এবং দ্বিতীয়ত হচ্ছে, সার্জেই গোর যাওয়ার আগে আওয়ামী লীগের কাছে বার্তাও পাঠিয়েছিলেন যে তিনি ঢাকায় গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীর সঙ্গে দেখা করতে চান। কিন্তু আমার মনে হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ধরনের উদ্যোগ নিয়েছেন তাতে পরিবর্তনটা দ্রুত আসার সম্ভাবনা। আওয়ামী লীগের সাথে আলাপ হলো, সাবির হোসেন চৌধুরী এবং জাতীয় পার্টির সাথে আলাপ হলো, আপনি কি জানতে পেরেছেন যে আসলে কি আলাপ হলো তাদের সঙ্গে? এখন মানে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে দীনেশ ত্রিবেদী যখন দেখা করছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে, তখন তার প্রতিক্রিয়া হচ্ছে চমৎকার বৈঠক হচ্ছে। খলিলুর রহমান যখন সার্জেই গোরের সঙ্গে বৈঠক হচ্ছে, তখন তারপরে বলছেন খুবই চমৎকার বৈঠক হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সার্জেই গোরের বৈঠক হচ্ছে, তিনি বলছেন চমৎকার বৈঠক হচ্ছে। ত্রিবেদীও মনে করেন খুব ভালো বৈঠক হয়েছে। এত ভালো বৈঠক হচ্ছে সকলের সঙ্গে সকলে, এমনকি আওয়ামী লীগও দাবি করছে যে যদি ওই বৈঠকটি হয়ে থাকে তাহলে সেই বৈঠকটিও ইতিবাচক বৈঠক হয়েছে। এখন যেহেতু সবটাই স্বাভাবিক, যেহেতু শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবেন, তো সেটা ফিরলে কি হবে কতদূর, কিন্তু এটা ঘটনা যে বাংলাদেশে যে আওয়ামী লীগের নেতৃত্ব মানে প্রথম সারির নেতারা তো সবাই বাইরে বিদেশে, কিন্তু তারপরে তৃতীয় চতুর্থ শ্রেণীর নেতা কর্মী যারা তৃণমূল স্তরে কর্মী, তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন যে একটা বলিষ্ঠ নেতৃত্ব, এবং তারা এখনো বিশ্বাস করেন সেই নেতৃত্ব এখনো দিতে পারেন শেখ হাসিনা, তার বিকল্প কেউ নয়। ফলে এটা একটা সন্দিক্ষণের মুখে আবার বাংলাদেশ। সার্জেই গোর নাকি শেখ হাসিনার সঙ্গে অনেকবার দেখা করেছে। আমি প্রথমে, আমার কাছে কোনো কনফার্মেশন নেই, নিশ্চয়তা নেই, কিন্তু আমি পরে বুঝেছি এই সার্জেই গোর এমন একজন ভদ্রলোক, তার কোনো পারমিশন ভারত সরকারের থেকে নেওয়ার প্রয়োজন নেই। তিনি খবর পান কোথায় আছেন শেখ হাসিনা, গটগট করে চলে যাবেন, দরজা খুলে ঢুকে পড়তে পারেন। এরই মধ্যে সার্জিও গোরের সফর হয়ে গেল বাংলাদেশে। এই সফরটাকে নিয়ে বাংলাদেশ বিষয়ে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একমত। কেন, কিভাবে একমত, সেটি একটু নিশ্চিত করতে চাই আমাদের দর্শকদের। সার্জেই গোর এসে কেন ঢাকাতে তিনি ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ করলেন। সকালবেলার ব্রেকফাস্ট মিটিং, সেখানে ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের তিনি রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন, তিনিও ছিলেন উপস্থিত। বেশ দীর্ঘ সময় আলোচনা হয়েছে তাদের মধ্যে। মূলত আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, সার্জেই গোর হচ্ছেন এমন একজন ব্যক্তি, তিনি অনেক সিনিয়র, ব্রেন্ট ক্রিস্টেনসনের থেকেও সিনিয়র, বরং তার বস বলা যেতে পারে, এবং যার সঙ্গে ট্রাম্পের সরাসরি কথা হয় বা যোগাযোগ হয়। তিনি ট্রাম্প দ্বারা সরাসরি নিযুক্ত, ক্যারিয়ার ডিপ্লোম্যাট নন। ঠিক একই রকম দীনেশ ত্রিবেদী সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা নিযুক্ত, তার সঙ্গে সরাসরি তিনি কথা বলেন। তিনি সবসময় যা করেন সবটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের জুনিয়র অফিসারদের না জানালেও চলে, তার সেই ম্যান্ডেট আছে। এবং সেই কারণে এইরকম ঢাকার যখন সার্জেই গোর সফর করছেন, তিনি মূলত, আমি যেটা বুঝেছি, তিনি বাংলাদেশের গ্রাউন্ড রিয়েলিটিটা, বাণিজ্য ইত্যাদি নানা বিষয় স্বাভাবিক, যে কথা হয় সে কথা তো হবেই, সেটা তো অস্বাভাবিক করা কিছু নয়। কিন্তু ডেমোক্র্যাটস আমেরিকা আর রিপাবলিকান আমেরিকার মধ্যে পার্থক্য আছে, যেটা আমি বলছি সবসময়। রিপাবলিকান যে আমেরিকা, তারা তাদের একজন সিনিয়র লেভেলের মানে কূটনীতিবিদ, যিনি কেবলমাত্র ভারত নন, দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার ভারপ্রাপ্ত, এবং তিনি বুঝতে চেয়েছেন যে বাংলাদেশের প্রকৃত এক ধরনের রিপোর্টিং তারা শুনেছেন। বাংলাদেশের মানুষ যারা ক্ষমতায় আছেন ক্রমাগত বলে থাকেন যে আওয়ামী লীগ ইররেলিভেন্ট, কোনো প্রশ্নই নেই, সে নিয়ে কোনো কথাও হয় না, আলোচনাও হয় না, অথচ তারা আওয়ামী লীগকে কথাও হয় না, পথটাও হয় না, ইররেলিভেন্ট একটা দলকে তারা বাংলাদেশে রাজনীতি করতে দিতে ভয় পান।
কি ধরনের রেলিভেন্স থাকলে সেটা করা যায় সেটা তো বোঝা যাচ্ছে। এক, দুই হচ্ছে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকটা যেদিন হয় সেদিন সন্ধ্যেবেলায় নৈশভোজ তো ছিলই, তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। সেগুলো কোনোটাই না দেখে সার্জিও গোর বেরিয়ে গেলেন দ্রুত হোটেলে ফিরে গেলেন। এমনকি জরুরি কাজ পড়লো যে তিনি নৈশভোজ, স্বাভাবিকভাবে কোনো বিদেশি অতিথি এলে নৈশভোজ দেওয়ার একটা প্রথা রীতি, এবং সেখানে তাকে তার মনোরঞ্জনের জন্য বাংলাদেশের সংস্কৃতির একটা ঝলক তাকে দেখানো, যেটা করা হয়ে থাকে, সবই ব্যবস্থা ছিল, কোনোটাই হয়। এবং না হওয়ার পর তিনি ফিরে গেলেন। ফিরে যাওয়ার পর আমি সন্ধ্যেবেলায় ফিরে গিয়ে কি করেছেন হোটেলে সেটা পরে আসছি। পরের দিন সকালবেলায় তিনি দীনেশ ত্রিবেদী মনে করেন যে সার্জিও গোর তার ব্যক্তিগত বন্ধু, এবং এই তার সাক্ষাৎকারটা কিন্তু তার অফিসিয়াল প্রোগ্রামে ছিল না। মানে তার আগের দিন রাতে তিনি এমন কিছু শুনেছেন যেটা ভেরিফাই করতে চেয়েছেন দীনেশ ত্রিবেদীর কাছ থেকে, এবং দীনেশ ত্রিবেদীর সঙ্গে তিনি কথা বলেছেন, কথা বলে বুঝেছেন যে গ্রাউন্ড রিয়েলিটি কি। এবং এটা পরিষ্কার ভারত সরকারও মনে করেন, ভারতের গোয়েন্দারাও মনে করেন, ভারতের হাই কমিশনও মনে করেন, ওই বাংলাদেশে যারা ক্ষমতায় আছেন তারা যে যাই বলুক, প্রতিটি গ্রামে আওয়ামী লীগের অস্তিত্ব আছে। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কেবল একটা নেতৃত্বের জন্য। তারা অপেক্ষা করে আছেন, সেইটা যারা জানেন বলেই তারা জামায়াত এবং এই বিএনপি এরা এই ব্যাপারে একমত যে আওয়ামী লীগকে এখানে প্রবেশ করতে দেওয়া হবে না। তার আগের দিন রাতে সম্ভবত, আমি 100% নিশ্চিত এমন দাবি করবো না, কিন্তু কিছুক্ষণ আগে আমাকে একজন সিনিয়র আওয়ামী লীগ নেতা নিশ্চিত করেছেন যে দুই নেতার সঙ্গে তিনি সন্ধ্যেবেলায় তাদের সঙ্গে বৈঠক করেছেন, লম্বা বৈঠক, সম্ভবত তাদের সঙ্গেই নৈশভোজ করেছেন। তার মধ্যে একজন সম্ভবত জাতীয় পার্টির জিএম কাদের, যিনি 14 জোটের আওয়ামী লীগের 14 জোটের শরিক, আরেকজন সম্ভবত সাবির হোসেন চৌধুরী, যার নাম বহুল আলোচিত বাংলাদেশের রাজনীতিতে, যে পরিশোধিত আওয়ামী লীগের নেতৃত্ব তিনি দেবেন কি দেবেন না। ফলে তার কাছ থেকেও তিনি বুঝতে চেয়েছিলেন গ্রাউন্ড রিয়েলিটি কি। এবং এটাও আমি জানি যে এক্ষেত্রে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পূর্ণ অনুমোদন ছিল। এবং দ্বিতীয়ত হচ্ছে সার্জিও গোর যাওয়ার আগে আওয়ামী লীগের কাছে বার্তাও পাঠিয়েছিলেন যে তিনি ঢাকায় গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীর সঙ্গে দেখা করতে চান। কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধ দল, তাদের সঙ্গে তো দেখা করা যায় না। কিন্তু আওয়ামী লীগের নেতা যিনি বাংলাদেশে রয়েছেন তার সঙ্গে দেখা করতে অসুবিধা। এখন এই সংবাদটি সম্পূর্ণ বাংলাদেশের গণমাধ্যম, দু একটি সোশ্যাল সামাজিক গণমাধ্যম ছাড়া বাকি সবাই কিন্তু চেপে গিয়েছেন। যেমন সার্জিও গোরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক তো বহু প্রথম সারির কাগজ তো ছাপেননি, তাই না, যেটা সকলেই জান। কেন ছাপেননি? সরকারের চাপে ছাপেনি। তাহলে মোদ্দা কথা আমি আপনাকে যেটা, আপনি যে মূল প্রশ্ন করেছেন, প্রমাণ কি? প্রমাণ হলো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের শরিক দলের সঙ্গে সার্জিও গোরের বৈঠক, এবং ভারতীয় হাই কমিশনার তার সঙ্গে বৈঠক। এগুলো অনভিপ্রেত, আপনি দেখতেও পাচ্ছেন। যারা বাংলাদেশ নিয়ে সোচ্চার, তারা তো বিভিন্ন দেশ থেকে, ওই প্যারিস থেকে নানাবিধ গালিগালাজ করে তারেক রহমান সরকারের বিরুদ্ধে ভিডিও পর্যন্ত করছে যে তারেক রহমান সরকার আত্মসমর্পণ করলেন আমেরিকার কাছে। আরে আমেরিকার দয়া ক্ষমতায়, আমেরিকার কাছে আত্মসমর্পণ করবেন কেন করবেন নাকি জামায়াতের কাছে আত্মসমর্পণ করবেন নাকি? খুব স্বাভাবিক। কিন্তু সার্জিও গোরের সঙ্গে বিস্তারিত কি আলোচনা হয়েছে সেগুলো কিন্তু আমাকে কিছু বলেননি, এবং সেগুলো স্বাভাবিক, বলা সম্ভব নয়। আমি যেটা মোদ্দা কথা বলেছি, তিনি বাংলাদেশের রাজনৈতিক মানে তৃণমূল স্তরের অবস্থা তিনি দীনেশ ত্রিবেদীর কাছ থেকে জানতে চেয়েছেন। ফলে এই বিষয়টাও একটা প্রমাণ আমি দেখলাম যে ভারত যুক্তরাষ্ট্র একই মঞ্চে রয়েছে। একটা প্রশ্ন একটু ক্লিয়ার হলাম না, যে সেটি হচ্ছে এই যে রাজনৈতিক দলের সাথে বৈঠক, বিএনপি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক হয়েছে, বিএনপির সঙ্গে কিন্তু দলগতভাবে বৈঠকের খবর আমরা শুনিনি। কিংবা জামাত আমির একটু রাগ করেছেন যে দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক, তাদের সাথে বৈঠক হলো না, এনসিবির সাথে বৈঠক হলো না। তাহলে এইটা কেন হলো না? এদেরকে কি ছুড়ে ফেলে দিল? জামাতকে কি মার্কিন যুক্তরাষ্ট্র, এনসিবি কে কি মার্কিন যুক্তরাষ্ট্রকে ছুড়ে ফেলে দিল?
না দেখুন, যদি বৈঠক না করে থাকেন তাহলে তাদের কাছে গুরুত্বপূর্ণ এটা ছিল না। তারা সেখানে ইনক্লুসিভ পলিটিক্স করার জন্য, কারণ এই জামায়াতের আমি এনসিপি আমি বলবো ছুঁড়ে ফেলে দিয়েছে, এটা এখন বলা যাবে না। আমি এটুকু বলতে পারি উপেক্ষা করলেন। ফলে আমার নিজের ধারণা, আমি আবার বলছি, আমি শব্দটা আবার একবার ইউজ করেছি, আরো একবার ইউজ করছি, বাংলাদেশ আরো একটা রাজনৈতিক সন্ধিক্ষণের মুখে পড়তে চলেছে। সার্জিও গোর আমাদের দেশে সফর করবার ঠিক আগ মুহূর্ত থেকে ডক্টর ইউনূস যেন আবার একটু জেগে উঠেছিল আগামী রাষ্ট্রপতি নির্বাচন, এটা সেটা বিভিন্ন গণমাধ্যমে, বাংলাদেশি গণমাধ্যমে ফরমাইশি রিপোর্ট আসছিল, সোশ্যাল মিডিয়ায় তার পক্ষে নানা রকম কথা হচ্ছিল। অনেক সময় বিদেশি গুরুত্বপূর্ণ অতিথি এলে ইউনূসের সঙ্গে দেখা করেন, আমরা অতীতে এমনটা দেখেছি। কিন্তু ইউনূসের কোনো সাড়া শব্দই পাওয়া গেল না এই সফরে। এটিকে আপনি কিভাবে দেখছেন? ইউনূস কি যুক্তরাষ্ট্র থেকে পরিত্যক্ত হয়ে গেল এবং বাংলাদেশের রাষ্ট্রপতির মসনদের দৌড়ে কত দূর আছেন এখন ইউনূস? দেখুন, ইউনূস গুরুত্বটা পেয়েছে ওই যে বললাম, ডেমোক্রেট আমেরিকা, রিপাবলিকান আমেরিকা। রিপাবলিকানরা তো সরাসরি হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে প্রেসিডেন্ট ইলেকশনের সময় অভিযোগ করেছিলেন যে ওকে তো ইউনূস টাকা দিয়েছে, এবং বাংলাদেশের মানুষের, গরিব মানুষের টাকা লুট করে তিনি হিলারি ক্লিন্টনকে দিয়েছিলেন যাতে ভবিষ্যতে তাকে রাজনৈতিকভাবে ক্ষমতায় বসানো যায়। তিনি সাময়িকভাবে সফল হয়েছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু রিপাবলিকানের কাছে তো তিনি পছন্দের ব্যক্তি নন। ফলে সেই কারণে এখন যে রিপাবলিকান অ্যাডমিনিস্ট্রেশন, তারা তো তাকে পছন্দ করবে না। সেই তারা যেমন তাদের এই যে এনসিপি, তার নেতা ইউনূস এবং তার নেপথ্যে জামায়াত, তাদের সবার কারোর সঙ্গে দেখা করলেন না, কেউ কিছু বললেন না, এবং তারা তো মিডিয়াতে ভাষণও দিলেন না যে দেখা করেছেন কি করেননি। অথচ দেখা হলো কি ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে, দেখা হলো কি আওয়ামী লীগের শরিক এবং তাদের নেতার সঙ্গে। বিচিত্র ব্যাপার। ফলে আমি তো বলছি ওইটা মাইকেল মধুসূদন, যেজন জানো বুঝো সন্ধান, বা বুঝে নিন কি ঘটতে চলেছে। সাম্প্রতিক সময়ে গত বৃহস্পতিবার একটা রিপোর্ট আমাদের সামনে এসছে, ভারতীয় সংসদীয় কমিটি শশী থারুরের নেতৃত্বাধীন, যে রিপোর্টের আলোকে বাংলাদেশের গণমাধ্যমে নেতিবাচক প্রচারণা করা হয়েছে যে শেখ হাসিনার রাজনীতি কি হবে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে। এই বিষয়টা আপনি কি ব্যাখ্যা দেবেন বাংলাদেশের দর্শকদের জন্য, যদি আপনি একটু ব্যাখ্যা দেন? ওটা তো একটা রিপোর্ট, এটা তো ভারত সরকারের তো ঘোষিত নীতি যে এখানে আওয়ামী লীগ কোনো সাইনবোর্ড খুলে রাজনীতি করতে পারবে না। এটা তো নতুন কথা কিছু নয়। আচ্ছা, আপনি যদি সেইখানে সেই রিপোর্টেই, আমি তো বললাম যে সেই রিপোর্টেই বলা আছে ভারত বাংলাদেশের সম্পর্ক হবে মুক্তিযুদ্ধের আদর্শের ভিত্তিতে। সেই রিপোর্টেই বলা আছে শেখ হাসিনাকে প্রত্যার্পণ করা যাবে না। সেই রিপোর্টেই বলা আছে যে তিস্তা নদীর যুক্তি, জলবন্টন, পানি বন্টন করা যাবে না। সেসব তো বাংলাদেশ নেতিবাচক একটা লাইন পেয়েছেন যেটা মনে হয়েছে শেখ হাসিনা বিরোধী। আচ্ছা, ধরে নিলাম কোনো রাজনীতি করতে দিচ্ছেন না, শেখ হাসিনার তো কি অসুবিধা এসছে? তিনি তো রোজ ভাষণ দিচ্ছেন, কর্মীদের ভাষণ দিচ্ছেন, নেতাদের সঙ্গে দেখা করছেন, কেউ কেউ আপনাদের জল্পনা অনুসারে সার্জিও গোরও দেখা করছেন। তার অসুবিধাটা কি হচ্ছে? আপনি যদি ভারত সরকারকে জিজ্ঞেস করেন বা আমাকেও বলেন, আমি বলবো না, রাজনীতি তিনি করছেন না। তিনি সমস্ত গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন, 22টা গণমাধ্যমে সাক্ষাৎকার সম্প্রতি তার হয়েছে, যেগুলো বেরোতে চলেছে একের পর এক। পশ্চিমা দিয়ে শুরু, এবার পূবে আসবেন তিনি। তো ফলে তার অসুবিধা, গতকাল শুক্রবার ভারতের প্রথম একটা ম্যাগাজিন, ইংরেজি ম্যাগাজিন, পুরো ম্যাগাজিনটাই শেখ হাসিনার উপরে ছাপিয়েছে তার ইন্টারভিউ সময়। শেখ হাসিনার রাজনীতি করা না করার লাইনটা লেখা থাকলো কি থাকলো না, কি এসে গেল? আমাকে গতকাল একজন রাত্রে খুব প্রশ্ন করছিল, তার মানে কি এটা আপনারা আসলে তাকে সবই অ্যালাউ করছেন অথচ বলছেন রাজনীতি করতে দেবে না? যা ভাবার ভাবুন গে, আমাদের বয়ে গেছে। আমরা এতক্ষণের যে আলাপটি করলাম, এই আলাপের সামারিতে কি আসতে পারি? আমার দর্শকরা আশাবাদী হতে চায়, আপনার মতো একজন সিনিয়র সাংবাদিক সংগঠকের কাছে আশা পেতে চায় যে বাংলাদেশকে খুব শীঘ্রই অন্তর্ভুক্তিমূলক রাজনীতি দেখতে যাচ্ছে। শেষ কথা শুনতে চাইবো আপনার কাছে। কোন রাজনৈতিক দলের ক্ষমতা চিরস্থায়ী নয়, ফলে পরিবর্তনটাই হচ্ছে স্থায়ী ঘটনা, সেটা পরিবর্তন হবেই। কিন্তু আমার মনে হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ধরনের উদ্যোগ নিয়েছেন,
তাতে পরিবর্তনটা দ্রুত আসার সম্ভাবনা, আর জামায়াতে ইসলামীর পক্ষে আশঙ্কার বিষয় আবার তাদের মাটির তলায় চলে যেতে হতো। আমরা আশা করছি যে ডিসেম্বর যে ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা, তার মধ্যে কিছু কি হতে পারে? না না, মধ্যে নয়, ডিসেম্বর তো বিজয়ের মাস। যুদ্ধ তো 25শে মার্চ থেকে শুরু হয়েছিল, শেষ হয়েছিল 16 ডিসেম্বর। পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করেছিল, তাই না? তার একটা বিজয় দিবস দেখার জন্য অপেক্ষা করুন।